ঢাকাতে যাচ্ছি। রাত 10টার বাসে উঠেছিলাম। যশোর থেকে মাগুরা বাস স্ট্যান্ডে আসতেই কোনো একটা মেয়ে এসে আমার পাশের ছিটেই বসলো। শাড়ি পরা মেয়েটির, কালো রঙের শাড়ি, মুখে 5 টাকা দামের মাস্ক লাগিয়ে চুপচাপ বসলো পাশে। লং জার্নি, পাশে সুন্দরী আমার বয়সেরই একটি মেয়ে। জার্নিতে আর কি লাগে। জানালার দিকে তাকিয়ে মেয়েটা কে, কোথায় থাকে, কেন যাচ্ছে ঢাকায়, এগুলো ভাবনাতে ঘুরপাক খাচ্ছে আমার। ঠিক তখনই আমার নানুমণির কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, একটা মাত্র ছেলে তুই, বাসে করে যাবি? অপরিচিত কেউ কিছু দিলে খাবি না। আম্মু নানুমণির কথা শুনে হাসে। বাচ্চাটি আর নই আমি। নানুমণির কথা মনে পড়তেই মুচকি হাসলাম। তখনই মেয়েটা বলল, কোথায় যাচ্ছেন? এক্সকিউজ মি, মিস্টার চাশমিশ। আমাকে বলছেন? আমার পাশে আপনি ছাড়া আর কে আছে? ওহ সরি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আম্মু বারণ করেছে। বাসের ভেতরে যারা আগে থেকে কথা বলে তারা ধান্দায় থাকে। ওই ছেলে, ওই আমাকে দেখে আপনার ধান্দাবাজ মনে হয়? আর শিয়াকে তোমার ফট লাগছে? বিয়াদব, কানের নিচে 2টা চড় দেবো, বুঝবা? আরশিয়া নামের মেয়েটা বেশ ঝাড়ি দিয়েই কথাগুলো বলল। আমি আর তাকালাম না। ভয়ে জানালা খুলে বাইরে তাকাই। এভাবে চলে যায় কিছু সময়। মেয়েটা হঠাৎ করে বলে, মিস্টার মাম্মাস বয়, আমি ঘুমাবো। ভুলেও আমার দিকে তাকিয়ে থাকবেন না। আমার গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা করলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম। ইনোসেন্ট দেখতে ছেলেগুলো এমনই হয়। বাবা বলেছে বাসে যেসব ছেলে ইনোসেন্ট ভাব নিয়ে থাকে তারা অনেক খারাপ। ঘুমালে তোর গায়ে হাত দেবে, সাবধান। আমি কপাল কুঁচকে তাকালাম। কিছু বলতেও ইচ্ছে করলো না। মেয়েটার সাথে কথা না বলেই আমি জানালা দিয়ে তাকালাম। রাতের শহরের আলো খুব গতিতে পেছনে ফেলে আসছি। মানুষের কষ্টগুলো যদি এভাবে খুব গতিতে পেছনে চলে যেত। বাসের সব লাইট অফ করা। বাস চলছে তার নিজস্ব গতিতে। হঠাৎ একটা জায়গাতে বাস থামলো। কয়েকটা লোক উঠল বাসে। একজন আমাদের সিটের সোজা এসে দাঁড়ালো। হয়তো আর সিট খালি নেই। বাসের পরিচিত লোকও হতে পারে। এত ভাবছি কেন? আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। কখন যে ঘুম চলে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ কারো জোরে চিৎকার শুনতে পেলাম। আমি লাফ দিয়ে উঠি। সাথে সাথেই বাস থেমে গেল। অ্যাক্সিডেন্ট হয়নি তো? বাসের ভিতরে লাইট অন হলো। সবাই আমাদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমি সোজা হয়ে বসলাম। আমার পাশে বসা আরশিয়া নামের মেয়েটা চিৎকার করে বলছে, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। এই লোকটা আমার শরীরে হাত দিয়েছে, আমার পেটে, আমার বুকে, আমার... আসুন সবাই, আমাকে বাঁচান। মেয়েটা তো দেখি বেশ সজাগ, আর ওই ছেলেটা তো অনেক বজ্জাত। মেয়েটার গায়ে হাত দিয়ে দূরে যেয়ে দাঁড়িয়ে আছে। বাসের লোকজন আমাদের সিটের পাশে এসে মেয়েটাকে প্রশ্ন করে, কি হয়েছে ম্যাডাম, চিৎকার করছেন কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে জবাব দিল, দেখুন, আমার পাশের সিটে বসা এই ছেলেটা কতটা বেয়াদব, লুচ্চা একটা ছেলে। আমি ঘুমিয়ে পড়েছি আর এই ছেলে আমার শাড়ি সরিয়ে আমার কোমরে, আমার পেটে, আমার গলায়, বুকে হাত দিয়েছে। প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ছেলেটার উপর। এই আপনি এত খারাপ? ছি, লজ্জা করে না অপরিচিত কোনো মেয়ের গায়ে এভাবে রাত বিরেতে হাত দিতে? আপনার বোনের সাথেও এমন করেন, তাই না? আমি বোকার মতো মেয়েটার দিকে তাকালাম। গলাটা যেন শুকিয়ে কাঠ আমার। রাগে গা জ্বললেও ভয়ে যেন চুপসে গেলাম। কি সাংঘাতিক অপবাদ! ছি, নিজেই নিজেকে গালি দিতে মন চাচ্ছে। এরকম একটা লয়াল চিন্তাভাবনার মেয়ের পাশে বসেছি। আমার ঠিকঠাকই মনে আছে, আমি জানালার দিকে কাত হয়ে শুয়ে হাত দুটো নিজের কাছে রেখেছিলাম। বরং এই মেয়েই ঘুমের ঘরে আমার দিকে সরে আসছিল। আর এখন কি না আমি দোষী? এক পলক সেই লোকটার দিকে তাকালাম। ভদ্র ভাব নিয়ে দূরে দাঁড়িয়ে মজা দেখছে। ওই ছেলে, উঠে আই। বদলা চেহারার বেশে রাস্তাঘাটে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করিস? বেরিয়ে আয় বলছি। দেখুন, আমি কিছুই জানি না। ওই হালার পো, বেরিয়ে আয়। ভাই সরেন, এখান থেকে দু এক গা বসিয়ে দিই। শালা হারাম খোর। রাস্তাঘাটে আর বের হওয়া যাবে না দেখছি। ভদ্রবেশে নোংরামো করে বেড়ায় এসব ছেলেগুলোকে মেরে ফেলেন। আমার মুখ দিয়ে ভয়ে যেন কথাই বের হচ্ছে না। কি একটা বাজে অবস্থার ভিতরে পড়ে গেলাম।
এবারে জার্নিটা এতটাই জঘন্য হবে জানলে কখনো ঢাকাতে আসতাম না। কি হবে এখন? বাড়িতে জানলে কি হবে? ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। জীবনে কখনো কারো সাথে মারামারি করিনি, মারামারি তো দূরে থাক, কখনো কারো সাথে তর্কেও জড়াইনি। ঝামেলাতে পড়লে কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি না। নিরুপায় আমি কাঁচোমাচো গলায় আরশিয়া নামের মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু বলুন। আমি সত্যি আপনাকে কিছু করিনি। আপনি তো দেখেননি, তাই না? না দেখে আমাকে কেন দোষ দিচ্ছেন? চুপ শয়তান ছেলে, আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? আজ যদি আপনাদের বোন বা মেয়ে থাকতো দাঁড়িয়ে থাকতেন? ওই ছেলে আমার দিকে বাজে নজরেও তাকিয়েছিল। প্রথমে আমার গলার চেন কোথায়? ওই বজ্জাত ছেলে, আমার চেন দে। বাহ, ঘটনা যে এভাবে বহমান প্রসারিত হবে কে জানে। এখনই মনে হচ্ছে লং জার্নিতে সুন্দরী মেয়ে বসলে সেটা সুজার্নি হয় না, কুজার্নি হয়। আমার সাথে এটাই হওয়ার ছিল। রাগে, দুঃখে, ভয়ে আমি বোবা হয়ে গিয়েছি। একটা হাত আমার ব্লেজারের কলার ধরে টানা শুরু করে, এক টানে বাস থেকে নিচে নামিয়ে আনে। সবাই গোল হয়ে দাঁড়ায়। একটা চড় আমার গালে এসে পড়ল। সবাই জোরে জোরে বলছে, মার শালাকে, কোট শোট পরে লুচ্চামি করে বেড়াস, মার বেটাকে মার। আপনারা আমার কথা শুনুন, আমি কিছু করিনি। আপনাদের সবার বুঝতে ভুল হচ্ছে। গণধোলাইয়ের চরম পর্যায়ে এসে পৌঁছেছি। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয়, পুলিশের গাড়ি। যাক, আপাতত গণধোলাই থেকে বাঁচলাম। কিন্তু থানায় নিয়ে গেলে তো আরও কেলেঙ্কারি হবে। পুলিশ এসে সবার থেকে সব কিছু জেনে নেয়। অফিসার বলে, সব তো শুনলাম, থানায় যাবেন কে? ওদেরকে নিয়ে যান, আমরা তো সাধারণ জনগণ, আপনার কাছে আমরা সব স্বীকার করেছি, বাকিটা তারা বলবে। ঠিক আছে, এই ছেলে আর মেয়েকে গাড়িতে নিয়ে চলো। অফিসারের কথা মতো আমি পুলিশের গাড়িতে উঠলাম। আমার সামনেই মেয়েটা বসেছে। তার দিকে তাকাতে একদমই ইচ্ছে করছে না। পুলিশ অফিসার বলল, রহমত সাহেব, মুমিন সাহেব কোথায়? সে তো আমাদের সাথে ছিল। কি জানি স্যার, তবে কি এখন থানাতেই যাবেন? ছেলেটাকে সকালেই চালান করে দেব, মেয়েটাকে জায়গা মতো পৌঁছে দিতে হবে। খুব খারাপ লাগছে। এমন সিচুয়েশনে কখনো পড়ব আমি তা কল্পনাতেও ভাবিনি। বাড়িতে আমি কি বলবো? এখন কি করব? এমন কেউ নেই আমার, যার ফোন কলে পুলিশ আমাকে ছাড়তে বাধ্য হবে। খুবই সাধারণ পরিবারের ছেলে আমি। আম্মা যদি জানে তার ছেলে এমন কাণ্ডের জন্য পুলিশ হেফাজতে, মা নিশ্চিত কান্নাকাটি করে এলাকার লোকজন এক জায়গাতে করবে। তখন বাকি যে মানসম্মান এলাকায় ছিল সেটাও থাকবে না। কি যে করি? মেয়েটাকেই রাজি করাতে হবে, তাহলেই হবে। এক্সকিউজ মি আরশিয়া, শোনেন, আমি সত্যি বলছি, কিছু করিনি, বিশ্বাস করেন। চুপ থাকেন আপনি। আমি ভাবতেই পারছি না আপনি এমন জঘন্য মনের মানুষ হবেন। ছি। প্লিজ এভাবে বলবেন না। আপনার পাশে যে লোকটা এসে দাঁড়িয়েছিল সে আপনার... ওই দোষ স্বীকার করছেন না? ফাইন, কিন্তু নতুন গল্প বানাবেন না। আপনাকে আমি ধর্ষণের মামলা দেব। কিছুতেই মেয়েটাকে মানানো সম্ভব নয়। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে। অনেক পানি পিপাসাও পেয়েছে, তবে বাম পাশের গালটা অনেক জ্বলছে। হয়তো আঙ্গুলের ছাপ বসে গেছে চরের জন্য। কেমন যেন হচ্ছে আমার, মনে হয় জ্ঞান হারাবো। চোখ মেলে তাকালাম। থানার ভিতরে বসে আছি আমি, এখনও লকআপের ভিতরে না। চেয়ারে অফিসারের টেবিলের সামনেই বসা। আমার পাশে আরশিয়াও বসে আছে। হাত ঘড়ির দিকে তাকালাম, 6টা বাজে, মানে এখন সকাল 6টা। গাড়ির ভেতরে জ্ঞান হারিয়ে এখন চেতনা ফিরল। আমি অফিসারের দিকে তাকিয়ে বললাম, একটু পানি দিবেন? পাশের কাপড়ে বরফ বাঁধা আছে, বাম গালে লাগিয়ে নিন মিস্টার আবির সাহেব। ঢকঢক করে পানি খেয়ে নিলাম। চোখের সামনে আমার কার্ড, মোবাইল সব রাখা। বুঝলাম আমার নামটা কার্ড থেকেই জেনেছে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, অফিসার, আমি মেয়েটাকে চিনি না। বাসে উঠেই নিজেই কথা বলেছে। বাকিটা কিভাবে কি হলো জানি না। দেখুন, আপনাকে ভদ্রলোক বলেই মনে হচ্ছে,
অন্তত গায়ের পোশাকটা তাই বলছে। এই জন্য এখনো বাইরে বসিয়ে রেখেছি। তাই ভদ্র ছেলের মতো সব কিছু স্বীকার করে নিন। আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। কেন বিশ্বাস করছেন না? মিস, আপনি একটু বোঝান, আপনি তো দেখেননি, তাই না? শাট আপ। মেয়েটার সাথে কথা হয়েছে আমাদের, যা জানার বা বলার সব আমরা শুনেছি। এখন আপনাকে আবার বলছি, এবং ভালোভাবেই বলছি, সব কিছু মেনে নিন। আমি কি বলবো বুঝতেই পারছি না। সিচুয়েশনটা এমন যে আমি যা বলবো সেটাই বানিয়ে গল্প বলা হবে, কিন্তু আমি সব স্বীকারও করতে পারবো না। আপনার পরিবারের কারো নাম্বার দেন। না না, থাক, আমি সব স্বীকার করছি। আম্মাকে কিছু জানানো যাবে না। উনি জানলে বিশ্বাস তো করবেনই না, বরং থানায় আছে শুনলে বা আমাকে মারা হয়েছে জানলে উনি গুরুতর অসুস্থ হয়ে যাবেন। আর মিস শুনুন, আপনি মেয়ে মানুষ, আপনার সম্মান অনেক হওয়া দরকার। হ্যাঁ, সেটা করিও আমি। তবে যেটা দোষারোপ আমাকে দিচ্ছেন, এমন ছেলে আমি নয়। আপনার পাশে একটা লোক দাঁড়িয়েছিল, বাসের সব লাইট অফ করা ছিল, সে সময় এসব হয়েছে। আমি আপনার দিকে তাকাইনি। আর আপনি আহামরি এমন সুন্দরীও নন যে আপনার মতো একটা ম্যানার্সলেস মেয়ের গায়ে আমি হাত দিব। থাক, বেশি কিছু বললাম না। অফিসার, আমি আমার দোষ স্বীকার। রহমান সাহেব ভেতরে আসলেন। অফিসারের কানের কাছে মুখ এনে কি যেন বললেন, তবে অফিসারের কথা যতটুকু শোনা গেল তা হলো, আমারও সেটাই মনে হচ্ছে। তুমি হয়তো ঠিক, কিন্তু কি করব? হ্যাঁ, হতে পারে। ওনার এমন মানে ঠিক বুঝলাম না। তবে আমার এসব ভাবার সময় নেই। বললাম, আইডি কার্ডে তো সব ডিটেলস আছে, আমাকে মারবেন না। আসলে আমার কিছু হলে আম্মা কষ্ট পাবে। আপনি বলুন, আমি নিজেই ভিতরে যাচ্ছি। আর যা শাস্তি দিতে হয় সেটা না হয় পরে দেখা যাবে। কথাগুলো বলে মুখে বরফের ছ্যাঁকা দিতে থাকি। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। রহমান সাহেব আবারও অফিসারের কানে কাছে মুখ এনে কি যেন বলল। উনি বসা থেকে উঠে দাঁড়ালেন, তারপর বাহিরে চলে গেলেন। আমি আর মেয়েটা বসে আছি। একটুও তাকাতে ইচ্ছে হচ্ছে না। সুন্দরী মেয়েরা এমন হয় জানা ছিল না। কিছু সময় পর অফিসার ভেতরে আসলেন। নিজে চেয়ারে বসে বললেন, আবি সাহেব, থানার পাশায় হাসপাতাল আছে, ডাক্তারের থেকে মেডিসিন নেবেন। মানে? আসলে কোনো অপরাধী কখনোই সাধারণত ফ্যামিলির কথা শুনে কিছু মেনে নেয় না। যেটা রহমান সাহেব এসে আমাকে বলে, ওনার ভাষ্যমতে কোনো অপরাধী সাধারণত কিছু করার আগে প্ল্যান করে নেয়। তারা ফেক ফ্যামিলি সাজিয়ে রাখে, জানে পুলিশ কল করবে তাদের কাছে, ইমোশনালি কথাবার্তা হবে, কিন্তু ভদ্রলোকেরা হয় উকিল ডাকবে, নয়তো ফ্যামিলিতে জানানোর আগে নিজ থেকে স্বীকার করে নেবে। তার মানে আমার মতে আপনি দোষী নন। মোমিন সাহেব, তাকে নিয়ে আসুন। মোমিন সাহেব একটা লোককে কলার ধরে টানতে টানতে ভিতরে আনলো। এটাই হলো সেই লোক যে আরশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল। আমি লোকটাকে দেখেই বললাম, এই তো সেই তিনি। উনার জন্য আজ। কাম ডাউন আবি সাহেব। মোমিন। স্যার, রাতে যখন বাসের কাছে এসে দাঁড়াই, ভিড়ের ভিতরে লোকটা দৌড় দেয়। কাহিনী কি? সবাই যেখানে গুল হয়ে আছে আর এই বেটা দৌড়াচ্ছে কেন? আমিও তখন পিছু নিই, কিছু দূর যেয়ে পাকড়াও করি। 2-3 গা দিতেই সব স্বীকার করে নেয়। আর এর পকেটে এই চেনটা পেয়েছি। আরে এটাই তো আমার চেন। তার মানে এই লোকটাই। হ্যাঁ মিস, উনি আসল অপরাধী, আর আপনি সবার সামনে একজন ভদ্রলোককে অপরাধী বানিয়ে দিলেন। আরশিয়া বসা থেকে উঠে লোকটার গালে 2টা কোষের চড় লাগিয়ে দিলেন। মোমিন সাহেব তাড়াতাড়ি লোকটাকে সেখান থেকে নিয়ে যায়। আরশিয়া আবার চেয়ারে এসে বসে। অফিসার বলে, সরি আবি সাহেব, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আপনার সব ব্যাকপ্যাক ঠিক মতোই আছে। এই যে মোবাইল, কার্ড, আপনি যেতে পারেন। আর মিস আরশিয়া, আপনার চেইনও ফেরত পেয়েছেন। অপরাধীও ধরেছি, সে নিজেও সব স্বীকার করেছে। আপনিও যেতে পারেন। অফিসারের কথা মতো থানা থেকে বের হলাম। মেডিসিন নেওয়া দরকার। আমি ফার্মেসির দোকানে গেলাম। মেডিসিন নিয়ে বিল মেটাতেই যাব, তখনই পিছন থেকে শুনতে পেলাম, বিলটা আমিই দিই
প্লিজ প্লিজ। আমি মেডিসিন নিয়ে চলে আসলাম। ঢাকার বাস ধরতে হবে, গুরুত্বপূর্ণ কাজ আছে সেখানে। কিছুটা দূরে কাউন্টার, সোজা যেয়ে টিকিট নিলাম। 5 মিনিটের ভিতরে বাস চলে আসলো। কোনো দিকে না তাকিয়ে বাসে উঠে বসলাম। নিজের সিটে বসে জানালা খুলে দিয়ে বাইরে তাকাতেই বুঝতে পারি কে যেন আমার পাশে এসে বসেছে। আমি ঘুরে তাকাই, আরশিয়া মেয়েটা আবার বসেছে আমার পাশে। আমি রাগী গলাতে বললাম, আপনি আপনি এখানে কেন? আবারও কি মার খাওয়ানোর ধান্দা করেছেন? নিজেকে তো বিরাট বড় ভাবেন, এবার কি সোজা ফাঁসিতে ঝোলাবেন, তাই না? এই, আপনি এত গম্ভীর হয়ে কথা বলবেন না তো, একদমই মানায় না। আর শুনুন, সরি, আমার কি দোষ বলেন? আমার জায়গাতে আপনি থাকলে এটা ভাবতেন না? না, ভাবতাম না। আপনার মতো জঘন্য মানসিকতা আমার নেই। উফ, আচ্ছা কান ধরে কি উঠবোস করব? সরি বললাম তো। রাখেন আপনার সরি। লোকটার জায়গাতে আমি কাজগুলো করে সরি বলতাম, মেনে নিতেন? যদি আমি এসব করতাম, তারপর আস্তে করে সরি বলে দিতাম, সব ঠিক হয়ে যেত। সরেন আপনি, যান এখান থেকে, না হলে আমি লোকজন। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে। বাস চলা শুরু করেছে ঠিক সেই মুহূর্তে। আমি হাঁ করে স্থির হয়ে বসে রইলাম। কয়েক সেকেন্ড যেন আমার মনে হয়েছে সব কিছু স্লো মোশনে এগিয়ে যাচ্ছে, যেন এটা কোনো নাটক। আমি অপূর্ব, মেয়েটি মেহেজাবিন। ধ্যাত, এসব ভাবনা থেকে বের হতে হবে। ঝাড়ি দিতে যাচ্ছিলাম, তখনই মেয়েটা কান্না করে দিয়ে বলল, আমি বাবার একটাই মেয়ে, আমার মা নেই। বাবা অনেক কষ্টে বড় করেছে, মা ক্যান্সারে মারা যায়। বাবার আদরের মেয়ে আমি। আমার কিছু হলে তিনি হয়তো বাঁচবেন না। বুঝতে পারছেন না কেন? আমার জায়গাটা একবার কল্পনা করুন। আমি চোখ মেলে তাকাতেই দেখি আমি আপনার কাঁধে মাথা রেখে শুয়ে আছি। আপনার অনেক কাছেই আমি। এমন অবস্থায় ভাবনাতে আপনি ছাড়া অন্য কেউ কিভাবে আসবে? আমি ভুল করেছি তো, সরি। আপনি মাপ না করলে ছাড়বো না, বলে দিলাম। বাচ্চা একটা মেয়ে আমি, কি করতে কি করেছি বলেছি জানি না। মাফ না করেন তাহলে চর আর অপমানের বদলে আমার গালে আপনি একটা চুমু দিতে পারেন। তারপরও আমাকে খারাপ ভাববেন না। আমি ভালো মেয়ে, আমাকে খারাপ বলবেন না। আমার অপরাধ বোধ কাজ করছে। আপনাকে ছেড়ে যেতেও পারবো না, প্লিজ। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। এভাবে একটা মেয়েকে সরি বলতে দেখিনি। ভুলটাও স্বীকার করেছে, আবার যা হয়েছে তা সে না জেনেই করেছে, মাফ করাই যায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ুন, গাল সোজা করে পেতে রাখুন, শাস্তি তো পেতেই হবে। সত্যিই চুমু দিবেন? হ্যাঁ, আপনি তো বললেন চুমু দিতে পারেন, তো দেরি কেন করব? আচ্ছা আচ্ছা। আরশিয়া গাল সোজা করল, চোখ বন্ধ করে সে বসে আছে। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মুচকি হাসলাম। পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিয়ে রেসিং গেম বের করে গেম খেলা শুরু করে দিলাম। মেয়েটা বলল, কই কি হলো? চুমু দিন। চুমু নেওয়ার এত শখ? আমাকে আবার লুচ্চা বলে, নিজে এত লুচো জানতামই না। আরশিয়ার সাথে সাথে চোখ খুলল, সে আমার দিকে তাকিয়েছে। আমি গেম খেলছি। সে গম্ভীর হয়ে বলল, আপনি লুচু? আচ্ছা তাই নাকি? লিসেন মিস আরশোলা, সরি আরশিয়া, অনাধিকার সূত্রে কাউকে স্পর্শ করার ইচ্ছে আমার নেই। চুমু তো অনেক বড় ব্যাপার, আর আপনাকে ওভাবে চুমু দেওয়ার সাধও নেই আমার। তাহলে? কিছুই না। আমি জানালা খুলে বাইরে দেখছি। সকালের রোদ কড়া হতে শুরু করেছে। হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কে যেন মাথা রাখছে। আমি ঘুরে তাকাতেই দেখি আরশিয়া। সে আমার কাঁধে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। সরেন সরেন, আমি আবার আপনাকে ছুঁয়ে দিতে পারি। আমি জানি আপনি দিবেন না। আমি আপনার অস্পর্শিয়া, তবে আপনি আমার স্পর্শক। মানে? মানে বুঝবেন না। আপনি আমাকে দেখেন, আমি ঘুমিয়ে যাই। ঘুম ভেঙে যেন আপনাকেই পাশে দেখি। কিছু বললাম না, তবে ঘুম ভাঙার পর সে আমাকেই দেখবে ভেবে আরামসে ঘুমিয়ে পড়েছে। তার কি হাত ধরব? না না থাক, আমার কাছে সে না হয় অস্পর্শিয়া হয়ে থাকুক এখন। এবার সত্যিই মনে হচ্ছে লং জার্নিতে
পাশে সুন্দরী মেয়ে বসলে জার্নিটা মন্দ হয় না। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।